নমস্কার। আজ শিক্ষক দিবস। গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনটি পালন করা হয়েছে। আগরতলায় রাজ্যস্তরীয় অনুষ্ঠান ছিল। আপনারা প্রায় প্রত্যেকেই এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন বা জড়িয়ে গেছেন, বিশেষ করে শিক্ষকরা। আজকের দিনটি ত্রিপুরার প্রেক্ষাপটে বা বলতে পারেন শিক্ষকদের অধিকার, অর্জিত অধিকার, পেশাগত দাবি দেওয়া, আর্থিক বিষয় এবং সামগ্রিক বিষয়ের সঙ্গে সামাজিক অবস্থানের নিরিখে শিক্ষকরা কেমন আছেন জানতে ইচ্ছে করছে। সেদিক থেকে আমরা আজকের বিষয় হিসাবে বলছি বা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার জন্য বলছি, কেমন আছেন শিক্ষকরা। কেমন আছেন শিক্ষকরা এই কারণে বলা যে তাদের তো অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে। আমরা যারা আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে, বা আমি বলতে পারি যে আমি এই জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, যাদের কারণে তারা হচ্ছেন শিক্ষক। অবশ্যই মা বাবা তো আছেন, তারপরে স্কুলের শিক্ষকরা আছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, মহাবিদ্যালয়ের শিক্ষকরা আছেন, শিক্ষক অধ্যাপকরা আছেন। তারা প্রত্যেকে দারুণভাবে সহযোগিতা করেছেন বলে আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, অবশ্যই এই কথাগুলো শোনার জন্য আপনারা সেই শিক্ষকদের অবদানের কথা বলবেন। বা আপনাদের কথা আমরা যারা শুনি, আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, শিক্ষক, কর্মচারী, আধিকারিক, তারাও তো সেই শিক্ষকদের কারণেই জায়গাটায় আছেন। তারপরে বলা যেতে পারে কেমন আছেন শিক্ষকরা। আর্থিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায় প্রতিদিন শিক্ষকদের কথা বলি, কর্মচারীদের কথা বলি, অবসরপ্রাপ্তদের কথা বলি, বা অনিয়মিত কর্মচারীদের কথা বলি, প্রজেক্টের কর্মচারীদের কথা বলি, বা বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রত্যেকের কথা বলি। আজ একটু অন্যভাবে বলছি, শিক্ষকদের কথা হবে। এবং যারা শিক্ষক সম্পর্কিত বিষয় নিয়ে যারা বিভিন্ন সময় কথাগুলো বলছিলেন এই রাজ্যের বুকে দাঁড়িয়ে, তারা অনেকে বলছেন নৃশংসভাবে শিক্ষককে হত্যা করা হয়েছিল, তার সুবিচার কি পেয়েছেন সে পরিবার, এমন প্রশ্ন নাকি উত্থাপন করেছেন। কেউ বলবেন আজকের একটি দারুণ দিনে, আজকের একটি শুভ দিনে, আজকের একটি উৎসব মুখর দিনে এই কথাগুলো কি মানানসই, কেউ প্রশ্ন তুলতে পারেন। থাক না, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বা আপনাদের কথাগুলো গুরুত্বপূর্ণ। আমরা এতটুকু বলি যে উৎসব মানে প্রত্যেক দিনের মতন দিনটিকে উদযাপন করা নয়, বা একটু অন্যরকমভাবে উদযাপন করা। আজকে শিক্ষক দিবস আমরা সেভাবেই উদযাপন করলাম। আমরা শ্রদ্ধা জানালাম শিক্ষককে, শিক্ষকের অবদানের কথা বললাম, কেউ সামাজিক মাধ্যমে, কেউ বা সরাসরি গিয়ে। তারপরেও আমরা এতটুকু বলি শিক্ষকদের অধিকার নিয়ে কি আমরা কথা বলবো না? এই শিক্ষকদের কাছ থেকে তো অনেক কিছু শিখেছি অধিকার নিয়ে কথা বলা, শিখেছি কর্তব্য পালনের বিষয় নিয়ে কথা বলা, শিখেছি অন্যায়কে সেখানে প্রশ্রয় না দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেদিক থেকে না হোক আজকের এই রাজ্যের শিক্ষকদের আর্থিক বিষয়, পাওনাগর ইত্যাদি বিষয় নিয়ে কথা বলি। হতে পারে আমার পেশা সাংবাদিকতা, তারপরে তো শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার মতন কয়েকটি বাক্য উচ্চারণ এই অনুষ্ঠান থেকে করতে পারি। এটা বোধহয় অপ্রীতিকর হবে না আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে, আজকের শিক্ষক দিবসের প্রেক্ষাপটে। আমি বিশ্বাস করি যে শিক্ষক দিবস উদযাপন খুব দারুণভাবে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে। তারপরে বোধহয় খুব গুরুত্বপূর্ণ শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলা, খুব গুরুত্বপূর্ণ শিক্ষকদের পাওনাকড়ির বিষয় নিয়ে কথা বলা, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে অনেকে যারা আছেন আমার কথাগুলো যারা শুনছেন বা শুনবেন, আপনারা প্রত্যেকে বলবেন যে এই রাজ্যে শিক্ষকদের অন্যতম বিষয় হচ্ছে গ্রেড পে, বা আমরা যাকে জিপি বলে জানি, বা এভাবে গাণিতিক হিসাবে, অর্থনীতির হিসাবে বা অর্থ দপ্তর, অর্থ মন্ত্রকের হিসাবে ব্যাখ্যা হয়। এ রাজ্যের যারা শিক্ষকরা আছেন আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তারা কেউ বলবেন যে কেন্দ্র সরকারের সঙ্গে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য সরকারের প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন, বিশেষ করে ইউজিটি, তাদের ক্ষেত্রে গ্রেড পে অনেক পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে 4200, ত্রিপুরার ক্ষেত্রে 500, এবং কেউ বলছেন জিপি বা গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে 4600, ত্রিপুরার ক্ষেত্রে তা 2800। কেউ বলছিলেন পিজিটির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেখানে 4800 টাকা বা 4800, ত্রিপুরার ক্ষেত্রে তা 4200। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এও খুব গুরুত্বপূর্ণ, এই রাজ্যে শিক্ষক কর্মচারী আপনারা যারা আছেন, আমাদের সঙ্গে যারা থাকেন, নিয়মিত যারা থাকেন, তারা প্রত্যেকেই বলবেন যে শিক্ষকদের পাওনাকড়ির হিসাবগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার আপনাদের প্রত্যেকের নিয়ে আলোচনার ক্ষেত্রে বলছি, এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারী যারা আছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন, তারা বলবেন যে আর্থিক পাওনাকড়ির হিসাব খুব খুব গুরুত্বপূর্ণ।
কেউ কেউ বলছিলেন যে শিক্ষকদের ডিএর বিষয় রয়েছে, কেউ কেউ বলছিলেন শিক্ষকদের অষ্টম বেতন কমিশনের দাবির কথা রয়েছে। তারা বলছেন যে তাদের অর্জিত অধিকারের কথা বলছেন, আবার শিক্ষকরা দুঃখ প্রকাশ করে বলেন, আক্ষেপ করে বলেন যে তারা দীর্ঘদিন ধরে একই স্কুলে আছেন, তাদের বদলি নেই। হয়তোবা চাইছেন যে তিনি তার যে জেলা থেকে তিনি জেলায় থাকেন সে জেলায় আসা কিংবা মহকুমায় আসা। যারা টেট শিক্ষকরা আছেন তারা বলছিলেন যে অন্যান্য জায়গায় বা অন্যান্য নিয়মে বা কেন্দ্রীয় গাইডলাইন তাদের নিয়ম অনুসারে সেখানে টেট শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের সুযোগ পাওয়ার কথা। ত্রিপুরা তার ব্যতিক্রম, তারা পাচ্ছেন না। যারা এসএসএ শিক্ষক যারা আছেন গতকাল সাংবাদিক সম্মেলন করেছিলেন, তারা নিয়মিতকরণের দাবি করছেন, সমকাজে সমবেতন চাইছেন, আদালতের রায়ের কথা বলছেন। তাদের মধ্যে অনেকেই বলবেন, হয়তো এখনো বলছেন যে তাদের দাবি পূরণ হচ্ছে না। সেদিক থেকে কি শিক্ষক দিবসে তাদের কথাগুলো আমরা বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি। নমস্কার, কে বলছেন? আমি বলছি, আপনাদের অনুষ্ঠান দেখছি তো আপনাদের আজকের অনুষ্ঠানটা যে নামকরণ দিয়েছে শিক্ষকরা কেমন আছে। সত্যি কথা, ডাবল ইঞ্জিন ট্রাক্টর ইঞ্জিনের যুগে শিক্ষকরা কেউ ভালো নেই। এটা নিয়মিত শিক্ষক যারা আছেন তারাও যেমন ভালো নেই, অনিয়মিতরাও ভালো নেই। যারা নিয়মিত আছে তারা হয়তো কিছুটা আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে, তারা কিছুটা ভালো থাকলেও তাদের মধ্যেও বঞ্চনাটা দিয়ে আছে। অনেকেই যারা ভেবেছিল যে সরকার পরিবর্তন হলে পরে তারা বিধবাতে থাকবে, কিন্তু তারাও আমাদের সম্মেলনের মাধ্যমে তাদের বঞ্চনার কথাগুলি তুলে ধরেছে। সেখান থেকে বোঝা যায় যে শিক্ষক কর্মচারীরা কেউ ভালো অবস্থায় নেই। দিয়ে দিচ্ছে হয়তো একাংশ কর্মচারীরা তারা দিয়ে পাচ্ছে, কিন্তু আরেক অংশ যারা আছে তাদেরকে সেখানে কিছু দেওয়া হচ্ছে না। বঞ্চনার একটা বিশাল পাহাড়, সেটা হিমর হইলে চুলার মতো হয়ে গেছে। তো সুতরাং শিক্ষকরা কর্মচারীরা কেউ ভালো নেই, হয়তো অনেকেই জানেন কিন্তু কেউ প্রকাশ করতে পারছেন না। এমনকি দাবি নিয়ে সেখানে কথা বলা যায় না স্মার ভয়ে। সেখানে গণতান্ত্রিক ভাবে দাবি দেওয়ার কথা কর্তৃপক্ষকে জানানো, সরকারকে জানানো, সে ব্যস্ততা করছেন স্বাস্থ্যের বন্ধ। কোথায় আজকে শিক্ষক কর্মচারীরা ভালো আছে? তো এরা যে শিক্ষক কর্মচারী যারা আছে সবাইকে ভাবতে হবে যে এই পরিস্থিতিগুলি থাকতে রেহাই পাবে না। সুতরাং অবিলম্বে সরকারের সমস্ত বঞ্চনা দূর করা উচিত শিক্ষক কর্মচারীদের। ধন্যবাদ। এরাজ্যে শিক্ষককে খুন করা হয়েছে, এরাজ্যে শিক্ষককে শিক্ষাঙ্গনে আক্রমণ করা হয়েছে। কখনো কখনো রাজনৈতিক রঙে দুষ্কৃতকারীরা শিক্ষকদের অন্যভাবে ব্যাখ্যা করে তাদেরকে চিহ্নিত করা হয়, বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে তাদেরকে জড়িয়ে দিয়ে নানাভাবে কটূক্তি করা হয়, মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয় সেই সব শিক্ষকদের, বা শারীরিকভাবে হেনস্থার শিকার হতে হয়। নানা কারণে শিক্ষকদেরকে হয়রানি করা হয়। দিনের পর দিন তা চলছে, একেবারে বন্ধ হয়ে গেছে তা নয়। আবার কেউ কেউ বলছিলেন যে প্রত্যেকবারে রাজনৈতিক রঙে শিক্ষকদেরকে টার্গেট করে বদলি করা হয়। সেই শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ছাত্রছাত্রীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তার চেয়ে বড় কথা হলো তার পারিবারিক রাজনৈতিক অবস্থান কি, তাকে বিচার করা হয়। এটা কি দুর্ভাগ্য নয়? নমস্কার, কি বলছেন? কথা বলুন। আপনারা আজকে লক্ষ্য করছেন যে শিক্ষকরা কেমন আছে। শিক্ষক কর্মচারীরা আসলে ভালো নয়, তারা ভালো নয়, অর্থনীতির যেমন ভালো নয় তেমনি সন্ন্যাসের দিক দিয়েও ভালো নয়। আমরা যদি আজকে শিক্ষক দিবস পালন করে আমরা শিক্ষকরা রাস্তাতে কাজ তৈরি করে শিক্ষক কর্মচারীরা কি করে ভালো থাকতে পারে? সরকারে আমাদের শিক্ষক কর্মচারীরা ভালো থাকতে পারে না, কারণ সম্মান পাইছে না। টাকার থেকে বড় হইল সম্মান। যদি তারা সম্মান তাদের যে আত্মসম্মান, আজকে কর্মচারীরা আত্মসম্মান নাই, সরকারেরা নাই। এইগুলো সরকারের বলা হয় আমরা যখন বিচার করে থানাতে মামলা হয়েছে ব্যক্তিরা টাকা পয়সা অর্থনীতি নেবে, এইটা সরকার বসে কিনা যখন নরেন্দ্র মোদী আধার কার্ড শুরু করলো অ্যাকাউন্টে মোবাইলে তখন যেটার নাম এখন কথা বলা হয় যে কিন্তু কর্মচারীরা কি করে শান্তিতে থাকবে, এই টাকা সম্মানটাও করছে। টাকা যখন কম পয়সাতে কেন্দ্রীয় বঞ্চনা আগের সরকার করছে, আসলে সবাই কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে পারছে না। তো
যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রের বঞ্চনা হওয়ার কথা না, কিন্তু তারা এই দিকের অর্থনৈতিক দিকটা না, সেই দিকে তাদের সম্মানটা দিতে না। আমরা অন্তর্গত কর্মচারীরা, আহ্বান কর্মচারীরা বলবো অন্তর্গত তোমাদের সম্মান রক্ষাতে অর্থ রাখা, কিন্তু সম্মান রক্ষাতে ওরা আন্দোলন করা, এই বিরুদ্ধে আমরা আন্দোলন করা। এটুকু আমরা সাম্প্রতিককালের কয়েকটি বিষয় উত্থাপন করেছি। গতকালও শিক্ষক সংগঠনের তরফে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে তাদের আসন্ন সম্মেলনকে সামনে রেখে। আমরা সেসব শিক্ষকদের কথা শুনব। অ্যাকচুয়ালি আমাদের যে সংগঠনটা সেটা অন্যান্য সংগঠন থেকে একটু আলাদা। আমাদের কিছু স্থায়ী কার্যক্রম, স্থায়ী কার্যক্রমের মধ্যে মানে আমাদের প্রিন্সিপাল বলেছেন যে আমাদের রাষ্ট্র নির্মাণটাই আমাদের প্রথম উদ্যোগ। সেই রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে আমাদের স্থায়ী কার্যক্রম যেমন কর্তব্য দিবস, সেটা আমরা প্রতি বছর পালন করি। প্রত্যেকটা স্কুল, আমাদের 42টা স্কুল আছে, 42টা স্কুলের মধ্যে প্রায় 10টা স্কুল প্রাইমারি স্কুল। হয় না, কিন্তু কথা বলুন। কেমন আছে? আমি বলবো ওনারা খুব একটা খারাপ, খুব একটা ভালো না। তখন ব্যাপারে আলাপ হইলো যা কোনোদিন না দিনগুলো, কিন্তু আমি জানি অনেক করে অনেক শিক্ষক আছে কিন্তু ভালোভাবে পড়াশোনা করান। আবার অনেকটা পার্সেন্টে যারা কোনো সময় নয় গেল চাকরি গেল, আবার দাঁড়িয়ে আসলো, এবং যারা অনেক কঠিনের সাথে যুক্ত আছে। আবার অনেকটা বাড়ির মধ্যে হয়ে গেছে, তাই এখানে প্রাইভেট রয়েছে দাম, কিন্তু যদি কম যদি ঘোরা লাগছে তাহলে বন্ধ হয়েছে। তবে একটা সেখান জানা পড়াশোনার রেজাল্ট ভালো হয়, যাদের মা বাবার সামর্থ্য আছে এরা কিন্তু প্রাইভেট কোচিং নিয়ে থাকায় ভালো সংবাদ দেখতে হয়। বার্ষিকে 29টা হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিক স্কুল আছে, সবগুলোতে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়। তো কর্তব্যবোধ দিবসটা অ্যাকচুয়ালি কি? কর্তব্যবোধ দিবসটা অ্যাকচুয়ালি আসলে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছে বা যারা বিভিন্ন সৈনিক ছিলেন, বর্ডারে বিভিন্ন সময় যুদ্ধে যোগদান করেছিলেন বা শিক্ষিত ব্যক্তিত্ব যেখানে সমাজের মধ্যে রয়ে গেছেন, তাদেরকে খুঁজে আমরা বের করে তাদেরকে সম্মান জানানোর এটাই আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা আমাদের ভারতীয় যে প্রকৃতি, যে কৃষি এবং সংস্কৃতি ভূমিকাটা তুলে ধরার একটা প্রয়াস আমাদের সংগঠনের মধ্যে সবসময় রয়েছে। 2 নম্বর বিষয় হলো আমরা গুরু বন্ধনা পালন করি, যেটা আমরা গুরু ব্যাসদেবকে ইয়ে করে, উনি আমাদের প্রথম শিক্ষিত, যিনি 18টা পুরাণ এবং 4টা লেখক ছিলেন। ওনাকে আমরা প্রথম হিসাবে নিই। যদিও আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটা হলো আমাদের শিক্ষক দিবস। তো সেই শিক্ষক দিবসের প্রথম গুরু যেটা, সেটা আমরা গুরু ব্যাসদেবকে মানি, এবং সেই কৃষি এবং সেই সংস্কৃতি, ভারতীয় যে সংস্কৃতি গুরু পরম্পরা যেটা, সেই গুরু পরম্পরাটাকে তুলে ধরা আমরা আমাদের সাথে আসি। তারপরে যেমন ধরুন আরেকটা বর্ষ প্রতিবোধা, যেটা একেবারে নতুন নাম, যেটা খুব প্রচলিত এখন চলছে সারা ত্রিপুরা রাজ্যে। যেমন আমরা জানি আমাদের আশপাশে একটা গ্রাম আছে, গ্রাম নাম আর এই যে আলপনা গ্রাম। এই যে আলপনার যে কৃষ্টিটা, ওই কৃষ্টিটা আমাদের সংস্কৃতিতে, আমাদের কৃষ্টিতে একটা সময় সারা ভারতবর্ষেই ছিল, কিন্তু আস্তে আস্তে সেই সংস্কৃতি, ওই কৃষ্টিটা আমাদের সভ্যতা থেকে বা সমাজ থেকে প্রায় উঠে গেছে। সেটাকে আবার এই কৃষির মাধ্যমে আমরা বুঝতে চাইছি যে আসলে সেটাই আমাদের আসল ভারতবর্ষ, যেখানে প্রত্যেকটা নর নারী থেকে ধরে, বাচ্চা থেকে ধরে সবাই কিছু না কিছু আজ একেবারে তার বাড়িতে আছে। সেটাই গুরু পরম্পরার একটা আরেকটা দিক, সেটাকে আমরা তুলে ধরছি। এছাড়াও গভর্নমেন্ট আমাদের যে সমস্ত প্রোগ্রাম দিচ্ছেন, তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি এগুলো আমাদের কৃষি এবং সংস্কৃতির মধ্যেই আছে। যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, মহরদান, আপনারা সবাই জানেন সেই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। বৃক্ষরোপণ, এগুলি আমরা করছি। পাশাপাশি আমরা রাজ্য এবং দেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিগুলো নিয়ে আমরা অনেক সময় ভাবি, চিন্তা করি না যে তা নয়,
সেটার জন্য রাজনৈতিক পরিস্থিতি হোক, সামাজিক পরিস্থিতি হোক, অর্থনৈতিক পরিস্থিতি হোক, সেটাকে নিয়ে আমরা ভাবি এবং চিন্তা করি। আমরা ভাবি সেই অপারেশন সিন্দুরের কথা, যেটা আপনাদের সবাই জানা আছে অপারেশন সিন্দুরে কী হয়েছিল। আমরা ঠিক পরবর্তী সময়ে এখন আমরা আমাদের সবথেকে একটা বড় ভাবনা আছে, যেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজির এবং আমেরিকার সাথে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেই কান্ট্রির সাথেও কী ধরনের একটা সম্পর্ক চলছে এই তারিখের কারণে, 100% তারিখ বা 50% তারিখ, যে তারিখটাই আসুক না কেন সেই তারিখের কারণে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে চীন, আমার রাশিয়া এবং আমাদের ভারতবর্ষ মিলে একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে। সেটা নিশ্চয়ই আমরা একটা উন্নত পদক্ষেপ। এবং পাশাপাশি আমরা জানি অর্থনৈতিকভাবে আমাদের ভারতবর্ষ আগের যে পরিস্থিতি দশম স্থানে ছিল, এখন সেই দশম স্থান এই 4র্থ স্থানে আছে। সেই বিষয়গুলো আমাদেরকে ভাবায়, আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে, এবং ঠিক তারই ফলশ্রুতিতে আমরাও ওইভাবে আমরা আমাদের যে আগামী প্রজন্ম যেটা আছে সেই প্রজন্মটাকে সেই পথে এগিয়ে নেওয়ার এবং দেশের কাজে বা রাষ্ট্রের কাজে তারা যাতে আগামী দিনে কাজে লাগে, তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ছাত্রছাত্রীদের সেই আজকের যে আশা রাখছি আমরা পাবো, এটাও আশা। পাবলিক তো অবশ্যই আমাদেরও রাজ্যের সঙ্গে প্রতিনিধিত্ব সেটা আমাদের লাস্ট পে কমিশন কভার দিয়েছিলেন। আমাদের লাস্ট পে কমিশন আমরা করেছিলাম 2016 যেটা রিভিউ 2016, 2016 গঠন করেছিলাম, ঠিক আছে। তারপর তো এরপর আশা করছি না, তারপর তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পে কমিশন করানো হয়। কিন্তু আমাদের আমাদের সরকার আসার পর আমাদের একটা বেনিফিট সেক্টর দিয়েছিল, যেটা ট্রিটমেন্ট সেক্টর আমরা বলি। সেই ট্রিটমেন্ট সেক্টর 0.32 বাড়িয়েছিল, যে বাড়ানোর ফলশ্রুতিতে আমাদের যে বেসিকটা এমন একটা জায়গায় আসছে মোটামুটি পড়ছে, যেটা আমরা বারবার চলতে পারি। এটা অস্বীকার করে কোনো কারণে যদি এই 0.32% ট্রিটমেন্ট সেক্টর না দেওয়া হতো, তাহলে আমাদের কিন্তু ভীষণ সমস্যা হবে। তাদের জন্য আমাদের ওইটা একটা সমস্যা, এটা সারা রাজ্যের ক্ষেত্রে। কিন্তু আবার যে পরীক্ষার মাধ্যমে হয়তো পিজিটি হতে হবে, তো এই বিষয়টাও আমরা চারিদিকে একটু যদি বেনিফিটটা দেওয়া হয়, যারা একটা পার্টিকুলার টাইম ধরে, কারণ সমস্ত ইয়েগুলো তো প্রস্পেক্টিভ থিঙ্কিং হয়, প্রস্পেক্টিভ তো আর কিছু হয় না। তো প্রস্পেক্টিভ থিঙ্কিং করে যদি একটা টাইম ধরে টাইম বাউন্ড করে এই কাজটাও যদি করা হয় মাননীয় গভর্নমেন্টের কাছে, সেটা আমাদের একটা অনুরোধ থাকে। আগামী 7ই সেপ্টেম্বর রবিবার 10টা থেকে আমাদের থার্ড ট্রাই অ্যানুয়াল কনভেনশন শুরু হতে যাচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, চিফ গেস্ট এবং ইলেভেন্টার থাকবেন। সঙ্গে আমাদের এই সঙ্গে ফাউন্ডার মেম্বার এক্স-এমপি রেবিসি ত্রিপুরাও থাকবেন। সাথে থাকবেন ত্রিপুরা এবং আসামের অর্গানাইজিং সেক্রেটারি এজেন্সি অর্জুন ঘোষ, এবং থাকছেন ন্যাশনাল লেভেলের ট্রেজারার সঞ্জয় রাউত, উনি আমাদের এই অনুষ্ঠানে থাকবেন। তো আপনাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যে এজুকেশন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শক্তি মহাসংঘ স্কুল এডুকেশন গভর্নমেন্ট এজেন্ট, বিশেষত আমাদের যে সরকারি অনুদান প্রাপ্ত যে স্কুলগুলো আছে তাদের শিক্ষকদের নিয়ে এবং শিক্ষাকর্মীদের নিয়ে এই সংগঠন 2017 সালের 28 জুলাই এই সংঘের আবির্ভাব হয়। সেই থেকে আমরা আমাদের যাত্রা শুরু করি। এবং কথা বলুন। দেখুন, ভারতবর্ষে শিক্ষক কেন ভালো ভালো রেখে যারা চাকরি করেন, কারণ মর্যাদা পাওয়ার কথা পায় না। কিভাবে অন্য কথা পারি, আমি আমাদের শিক্ষকদের কথা আজকে প্রশ্ন এসেই বলছি। আসলে আমরা ভারতবর্ষের যে আরেকটি তুলনায় যে শিক্ষক নিয়োগ করা হয় সরকারের মাধ্যমে, সেইগুলা সত্যিকারের উপযুক্ত শিক্ষক হয় নাই। এটা বাস্তবে কিন্তু সত্যি কথা। বিএনপি যখন শিক্ষক পাওয়ার কথা সেই রকম করে না। পার্টি চ্যানেলের কিছু আগ্রহী কিছু আছে শিক্ষক, তাদের শিক্ষকের চাকরি দিতে, যার ধরুন আজকাল পরিণামটা এইরকম হয়ে থাকে। কারণ এটা শাসকের শিক্ষা দিতে পারে, শিক্ষকরা ব্যবস্থা হওয়া
উচিত তাদেরকে ভালো ড্রেস কিনে দেওয়া সরকারি ভাবে এবং ভালোভাবে তাদেরকে সম্মান দিয়ে স্কুলে পৌঁছানো এবং যার যার এলাকার ভালো লোক যারা শিক্ষিত বেকার যারা তাদেরকে যদি রিক্রুট করতো এবং তাদের ট্রান্সফার যার যার এলাকার উন্নতি করার জন্য শিক্ষকরা রিক্রুট করা হতো। সব জায়গাতে ভালো স্টুডেন্ট আছে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই তাদের ভালো স্টুডেন্ট পাওয়া যায়। এগুলো হইলো সরকারের গাফিলতি এবং তাদের মন মানসিকতা শিক্ষা ব্যবস্থাটা খারাপ করার লেগে ধ্বংস করার লেগে। তো এইভাবে যদি রিক্রুট হইতো তাহলে নিশ্চয়ই শিক্ষকদের যে সম্মান পাওয়া, তাদের যে মন মানসিকতা ভালো থাকার, যার এলাকার থাকে তারা চাকরি করতে পারত। আর যারা এলাকার বাইরে দূর দূরান্ত চাকরি করে তাদেরকে যদি একটু মাইনা দিয়ে একটা দিয়ে বেনিফিট দিয়ে তারা বানিয়ে দিত, নিশ্চয়ই লেখাপড়া মানমর্যাদা বাড়ত। এবং আমরা ভাবতাম যে সরকারটা সত্যিকারের সরকার, কেন্দ্রীয় সরকার বলে না রাজ্য সরকার। আমরা দেখেন পাবলিক স্কুলগুলিতে প্রায় খুলে দিচ্ছি, যারা টিচার দিদিমণি তারা ঘরে দেওয়া হয়, তারা ভালোভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়া হতো, বেতন কম এবং তারা এই এলাকার যারা আশেপাশের লোকের কিন্তু চাকরি দিয়েছে, তাদের কোনো ফল নাই। তাদের স্কুলে এখন যার যেমন ব্যবসা হইতেছে, সরকারি ব্যবস্থা কেন হবে? তাহলে শিক্ষকদের কোথায় তারা সম্মান দিতেছে? আজকে দেখেন কতগুলি চাকরি দিল শিক্ষকের ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ লোক এগুলির থেকে পয়সা খাইছে। ডাক্তাররা পয়সা খায় চুলেরা তাদের জীবন বরবাদ করে দিয়েছে। কোথায় একটা মাস্টারের শিক্ষকের মর্যাদা? বলুন তো, তারা যদি সরকারিভাবে শিক্ষক, এই সরকার এই শাসক তারা যদি শিক্ষক দিবস পালন করে তাহলে শোভা পায়? এইগুলো কিছু না, মানুষের মোকাবেলা শিক্ষকরার উপর একটা অত্যাচার। তবে একটা কথা বলছি আপনাকে আপনার মাধ্যমে, শিক্ষকরা কানে দিতে চাই, তারা ভারতবর্ষের যে ইতিহাস, এই শাসকের রাজ্য শাসকের এই ইতিহাসগুলি তারাও গ্রামে গঞ্জে এইভাবে প্রত্যেকটা শিক্ষকই ইতিহাসগুলি জানে। এবং আমি আপনার মাধ্যমে বলবো, তারা বাবা সাহেবের বই এখন প্রচুর বাড়িতে বহু শিক্ষিত যারা এই ভারতবর্ষে এই আন্দোলন লোকের লড়াই করছে তাদের অনেক বই পড়ছে। শিক্ষকগুলি পড়ুক এবং স্টুডেন্ট যারা আছে তারা এইগুলিতে প্রকৃত পড়াক, তাইলে দেশের পরিবর্তন শিক্ষকরা আনতে পারে। আনার পরই ভারত যাত্রা শুরু করি এবং আজকে আমরা থার্ড ট্রাই অ্যানুয়াল কনভেনশন করতে যাচ্ছি। সেখানে আপনাদেরকে বিশেষভাবে স্বাভাবিক করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। আপনারা আসবেন এবং এই প্রোগ্রামটাকে সাকসেস করবেন। এবং আসলে এই আমাদের এই প্রেস মিটটা 1 সেপ্টেম্বর করার কথা ছিল। 1 সেপ্টেম্বর আমাদের এগিয়ে চলে একটা স্মরণীয় দিন। সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মিলিতভাবে 5 লক্ষ স্কুলে একই সময়ে ক্লিয়ারে মানে প্রার্থনা সভায় আমরা আওয়ার স্কুল আওয়ার প্রাইজ মানে আমাদের বিদ্যালয়ে আমাদের স্বাভিমান এই প্রোগ্রামের অন্তর্গত আমরা ছাত্র শিক্ষক শিক্ষকের সবাই শপথ নিই যে আমরা বিদ্যালয়ে শুধু বিদ্যালয় থেকে একটা কনসেপ্ট একটা বস্তু হিসাবে আমরা ভাববো না। এটা আমাদের একটা মন্দির, আমাদের একটা তীর্থস্থান, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সুন্দর রাখা এবং সব জাত নিয়ে জাতের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে এবং সবার মধ্যে সমভাব সম্পন্ন বজায় থাকে, সেই বজায় রেখে আমরা এই একটা শপথ গ্রহণ করি এবং ইতিহাসে মানে ভারতের ইতিহাসে লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি অন্য কোনো মাধ্যম থেকে কথা শুনবেন না, আপনার বক্তব্য রাখুন। কেমন আছে রাজ্যের শিক্ষকরা? নমস্কার, কে বলছেন? স্যার লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, নমস্কার। আমি আমাদের সেপ্টেম্বর শিক্ষক দিবস
সর্বগুলি একাধিক জনপ্রিয় সারা দেশে শিক্ষক বিষয় হচ্ছে তারপর কৃষিকার্য নিজেরাই মাত্র না শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। জাতীয় জীবন আজকে কিন্তু ঐতিহাসিক দিন বর্তমান আপনার দিন রয়েছে নির্ধারিত রয়েছে যাতে শিক্ষকদের প্রতিষ্ঠা নির্ধারিত রাখতে। তাই আমাদের তাই আজকে সমস্ত শিক্ষককে পক্ষ থেকে সরকারের অর্থ করছে এই শিক্ষক দক্ষতা আগামী প্রজন্ম মানবিক মূল্যবোধ এবং আদর্শ নাগরিক হয়েছে সেটি স্যার আমাদের প্রত্যাশা। ঘটনা তাই প্রায় আমাদের এই ত্রিপুরা রাজ্যে 42টা স্কুল আছে, তার মধ্যে আমরা 16টা স্কুলে আমারা বিদ্যালয় আমার এই যে প্রোগ্রামটা করতে পেরেছি এবং সেখানে 11,000-এর উপর স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং 420 মতন শিক্ষকরা সেখানে পার্টিসিপেট করেছে। সুতরাং আপনারা আমাদের এই প্রোগ্রাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা মাধ্যমে রাষ্ট্র নির্মাণ করা এবং ছাত্রদের কীভাবে রাষ্ট্র নির্মাণে কাজে লাগানো যায় সেই বিষয়ে আমাদের এই সংগঠনের মূল বলতে পারি যে মূল বিষয়বস্তু। এখনো উপরে লেখা থাকে রাষ্ট্রকে হিসেবে শিক্ষা, শিক্ষককে হিসেবে শিক্ষককে হিসেবে সমাজ। এটা যারা বুঝতে পারছেন যে আমরা আমাদের শুধু দাবি দাবা নিয়ে কাজ করছি না, আমরা প্রথমে স্কুল এবং ছাত্রদের নিয়ে কাজ করছি। তো আমাদের কিছু ডিমান্ড আছে, এই ডিমান্ড আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গে ডিপার্টমেন্টাল ইউনিয়ন ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা সেকেন্ডারি এডুকেশন ওনার নিকট আমরা ডেপুটেশনে আছি। এখানে উপশিক্ষা অধিকর্তা রাজেশ দেববর্মা আমাদের কাছে ডেপুটেশন নিয়েছেন। এইখানে আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষকদের কিছু দাবি দেওয়া রয়েছে, যেটা প্রায় অনেক বছর ধরেই থেকে শিক্ষকরা বঞ্চিত। যেমন চতুর্থ পে কমিশনে শিক্ষকদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে পঞ্চম পে কমিশন ত্রিপুরাকে করতে হয়নি, না হয়ে স্কেল টু স্কেল দেওয়া হয়েছে, যেখান থেকেই বঞ্চনা শুরু হয়েছে। পরবর্তীকালে ষষ্ঠ বেতন কমিশনও রাজ্যে গঠন করা হয়নি, এই রিভিউ কমিটি করে শিক্ষকদের আরেকবার বঞ্চনার শিকার হয়েছে। পরবর্তীকালে আমাদের আশা ছিল সপ্তম বেতন কমিশনের মাধ্যমে এই সমস্ত যে বঞ্চনা রয়েছে সেগুলি দূর হবে, কিন্তু সপ্তম বেতন কমিশনেও এনামূলগুলি দূর করা হয়নি। সিস্টেম ফ্যাক্টর দিয়েছে ঠিকই, কিন্তু আদার্স অ্যালাউন্সেসগুলি দেওয়া হয়নি। তো আমরা চাইছি অষ্টম বেতন কমিশন গঠনের আগে যাতে শিক্ষকদের যে পে এনামূলগুলি রয়েছে, বেতন বৈষম্য রয়েছে, সেগুলি দূর করার জন্য আমরা আজকে ডিরেক্টরের কাছে এসেছি। তো উনি ছিলেন না, জয়েন্ট ডিরেক্টর রাজেশ দেববর্মা, সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা চাই ডিপার্টমেন্ট আমাদের যে দাবিগুলি রয়েছে শিক্ষকদের দাবিগুলি, যেগুলি ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠান কোন কোন এনামূলগুলি রয়েছে, এবং যেটা যদি অষ্টম বেতন কমিশনের পূর্বে নমস্কারকে বলতে হয় তাহলে শিক্ষকরা যেমন কথা বলুন। শিক্ষকরা যেমন অনেক দিনের বঞ্চনার অবস্থান হবে, পাশাপাশি নমস্কারকে বলছেন কমিটি টেস্টিংয়ের এখন আপনি প্রশ্ন করছেন আমরা উত্তর দেবো না যে শিক্ষকরা পালিয়ে আছে। এখন যে ত্রিপুরার যে হার, মানে কোনো স্কুলে চলে কোনো ভয় লাগে না যে কোন সময় উন্নতি আসবে, ফেলবে, রাস্তাতে ভয়, এগুলো তো নাই। স্কুলে তাদের বলেছেন যে বিয়ের জন্য কোন আন্দোলন করতে হবে না, যখন হবে যখন
দেখবেন যে দেওয়া হয়েছে, তার প্রমোশন দেওয়া হয়ে গেছে, আরো সংগঠন কোনো কিছু করতে হবে না, শুধু কাজ করবে। আপনি কাজ চাই স্কুলে ছেলে মেয়েকে মানুষ করবেন, আজকে আপনাকে ডক্টর অলোক চক্রবর্তী অলোক ভট্টাচার্য স্যার এসেছিলেন, ফল করে ওরা তারা হলে খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য করেছি, খুব ভালো আসবে কোনো সমস্যা নেই। তবে আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি যে ধরনের প্রশ্ন তুলেন আমরা অনেক কিছু তৈরি করতে পারছি, যে আপনি সংসদীয়তা ফলপ্রসূ করতে। নমস্কার। এক্সপেন্ডিচার হিসেবে অনেক অর্থ আসবে। আমরা ওনার কাছে আলোচনা প্রসঙ্গে যে বিশেষ দাবিগুলি আমরা উত্থাপন করেছি সেগুলি হচ্ছে রাজ্য সরকারের শিক্ষক যারা রয়েছে কেন্দ্রীয় শিক্ষকদের, কেন্দ্রীয় সরকারের সরকারি শিক্ষকদের সমহারে বেতন প্রদান করা, অর্থাৎ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বলতে চাই আজকে দেখলাম অনেকগুলো খবরের ভিতরে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছিল রেগুলার কর্মচারীকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু ওনার মুখে কিন্তু আমরা শুনতে পাইনি যে অনিয়মিত কর্মচারীদের কিছু একটা করা হবে বা তাদের জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু তেলের মাথার চলনে হচ্ছে যেই আসুক আর ক্ষতি যেই হোক, কিন্তু তেলের মাথার চল দেওয়া হচ্ছে খালি ধরে নিয়ে, কিন্তু আর রেগুলার কর্মচারী অনেকাংশ টাকা পায় ওদের চলবে, কিন্তু অনিয়মিত কর্মচারী 10,000 টাকার উপরে ওরা পায় না। এই 10,000 টাকা দিয়ে ওরা কি করবে? সংসার চালাবে নাকি ছেলে মেয়েদের পড়াশোনা করাবে? কিন্তু মুখ্যমন্ত্রী মুখ দিয়ে আমরা কিছু শুনি দিচ্ছে অনিয়মিত কর্মচারীদের জন্য চিন্তা ভাবনা করছে, বলছে দিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছে। এটাই বলতে চাই। নমস্কার। প্রদান করা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি শিক্ষকরা যে সমস্ত ফেসিলিটিস পাচ্ছে, অন্যান্য রাজ্যের শিক্ষকরা যে ধরনের ফেসিলিটি পাচ্ছে ত্রিপুরা রাজ্যে সেগুলি যাতে করা হয়। অষ্টম বেতন কমিশন গঠন করার আগে হাউস রেন্ট সহ অন্যান্য যে ভাতাগুলি যেটা রাজ্যের কর্মচারী কম পাচ্ছে সেগুলো যাতে মিটিয়ে দেওয়া হয়। এমএসিপি আর হচ্ছে রেগুলার ইনক্রিমেন্ট। অনেক সময় দেখা যায় কেউ যদি প্রমোশন পায় অথবা এমএসিপি পায়, ওনার রেগুলার ইনক্রিমেন্ট সেটা পিছিয়ে যায়। তো আমাদের বক্তব্য হচ্ছে প্রমোশনের সঙ্গে প্রমোশনের সময় যে ফেসিলিটিসগুলি পায় বা অর্থনৈতিক যে সুবিধাগুলি পায় সেটা তো একটা নির্দিষ্ট সময় কাজ করার পর প্রমোশন পায়, কিন্তু রেগুলার ইনক্রিমেন্ট যেভাবে আছে সেভাবে যাতে থাকে। এটার জন্য আমরা কথা বলি রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে একই ধরনের ছুটি, যেমন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শনিবার এবং রবিবার বন্ধ থাকে এবং অন্যান্য সরকারি কর্মচারীরা সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে ছুটি পায়, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে নন বিদ্যাজ্যোতি স্কুলের ক্ষেত্রে শনিবার রবিবার তো এমনিতে বন্ধ, শনিবারেও স্কুল খোলা থাকে। আরেকটা ডিমান্ড যেটা আমরা পেশ করেছি সেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের মতো শিক্ষকদেরও যাতে অর্ধ দিবস ছুটি, যেটা হাফ ডে সিএল যেটা ব্যবস্থা আছে সেটাও যাতে শিক্ষকদের জন্য চালু করা হয়। প্রমোশনাল যে পোস্টগুলি রয়েছে, বাকি পোস্টগুলি তার মধ্যে অনেক প্রমোশন হয়েছে,
আর বাকি যে প্রক্রিয়া আছে সেগুলো যাতে সরকার পূরণ করে ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা দাবি করেছি। আর একটা ট্রান্সফার পলিসি, অনেক শিক্ষকরা দেখা যায় কোনো জায়গা 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 28 বছর পর্যন্ত এক স্কুলে চাকরি করতে, অথচ উনি ওনার ডিস্ট্রিক্টে বা মহকুমায় আসতে পারছেন। আজকে যদি একটা ট্রান্সফার পলিসি হয় তাহলে কী হবে, এই সমস্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা একটা নির্দিষ্ট সময়ের পরে আসতে পারবেন। আর সেটা যাতে সরকার চালু করে। এছাড়াও আমাদের যে মূল বিষয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন, টেট 1, টেট 2, এসটিজিটি এবং এসটিপিজিটি, প্রত্যেকেই 5 বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক, কোনো রাজ্য সরকারই সেখানে রাখেন না। একমাত্র ত্রিপুরাতেই আমরা 5 বছরের ফিক্সড সিস্টেমে আছি। সেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ, অমানবিক কাজ, এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল 2017 সালে। আমাদের 2016 সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি। আমরা যদি লক্ষ্য করি, ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয়, সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে টিপিএসসি যাদের নিয়োগ করেন তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয়। এই দুর্ভাগ্যের, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না। তো আমরা কি বলতে চাইছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং এটা দীর্ঘদিনের লড়াই, আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি, এবং আমরা অচিরেই এই যেন 5 years ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি। আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের, সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে। যেরকম ধরুন, বিয়ের পার্সেন্টেজ এখনও ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই 55% সেন্ট্রাল গভর্নমেন্টের বিয়ের সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে 58% বিয়ে দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাই, তলের দিক থেকে যদি দেখি, ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে বিয়ের পার্সেন্টেজটা কম, 33%। বাকি সব রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন, অরুণাচল প্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, সব রাজ্যে কিন্তু এখন 55% বিয়ে পাচ্ছে। তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরেও দায়িত্ব, আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই বিয়ে আমাদেরকে সম্পূর্ণ দিয়ে প্রদান করার ব্যবস্থা করুন। ত্রিপুরাতে আমরা যারা এই যে জিপি, টিজিটি, ইউজিসি, এই 3টে স্কেলের মধ্যেই আপনারা জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ। কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময়ে একটা চিন্তাধারার মানুষের কারণে, একটা সংগঠনের কারণে, আমি নামটা বলতে জানি, আপনারা জানেন, ইতিহাস ঘাটলে দেখবেন যে টিজিটির গ্রেডের সঙ্গে জিপি এবং ইউজিটির, বিশেষ করে ইউজিটির এত গ্রেডের ডিফারেন্স, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষকদের এই অমানবিক কাজ করা হয়নি। এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে 1988 সালে যখন সরকারটা ছিল, তখন বেতনের পার্থক্য ছিল 200 টাকার গ্রেড, টিজিটির সঙ্গে জিপি বা ইউজিটির। কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে, আপনারা জানেন, আজকে ইউজিটির সেন্ট্রালের গ্রেডটা হচ্ছে 4200 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2200 টাকা। জিপির সেন্ট্রালের গ্রেডকে 4600 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2800 টাকা, এবং টিজিটিরও সেন্ট্রালে বেশি, 4800 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 4200 টাকা। এই যে ডিফারেন্স বিটুইন জিপি, ইউজিটি অ্যান্ড টিজিটি, এটাকে যেন অচিরেই বন্ধ করা হয়, এবারই সুযোগ। কারণ আপনারা জানেন, সেন্ট্রালে কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছেন যে 8ম বেতন কমিশন গঠন করবেন, এবং সেটা লাগু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। এই সুযোগ রাজ্য সরকারের কাছে এখন এসেছে, এই অ্যানামলিসগুলি এই কমিশনের আগেই যেন দূর করা হয়। আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। অনেক দিন হয়ে গেছে, 13-14 বছর ধরে
টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তো এটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যাতে করে টিপিএসসির মাধ্যমে আবারও হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেওয়ার প্রক্রিয়া জারি থাকে। এইগুলি আজকের বিশেষ করে সাংবাদিক সম্মেলনে আমাদের বিষয়বস্তু, এবং আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের মাধ্যমে আমাদের শক্তি। আগামী দিন সরকারের কাছে আমরা সেই দাবি রেখে যেন সরকার অচিরেই সমস্ত দাবি পূরণ করেন। কমিশন একটা দীর্ঘদিনের দাবি। ত্রিপুরাতে চতুর্থ পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর রঞ্জন মজুমদার, যিনি এখন নেই, ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল 1988 সালে, এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই। এটা কতটা অনেক গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে। আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এয়ারপোর্ট থেকে কিন্তু কোনো সরকার, বামপন্থী সরকারগুলো 25 বছর চালিয়েছে, তারপরে এখন বিজেপি সরকার, আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি। আজকে একটা সুযোগ এসেছে, এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয়, তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আপনারা জানেন এমইসিপি অর্থাৎ শিক্ষকদের প্রমোশন নেই। আমি যেরকম জিপি, একজন পিজিপি, এই শিক্ষকরা যারা এরপরে কাস্টের ব্যাপারও আছে, জেনারেল কাস্ট যারা, তাদের কিন্তু চাকরি জীবন 30 বছর করলেও দেখা যায় প্রমোশন নেই। তারা চাকরি এই জিপিতে থেকেই রিটায়ারমেন্টে যায়। কিন্তু অন্যান্য পোস্টে কিন্তু করণীকে এলডিসি থেকে ইউডিসি, তারপরে অফিস সুপারিনটেন্ডেন্ট, হেড ক্লার্ক, প্রচুর প্রমোশনের সুযোগ রয়েছে। তার জন্য একটা সময় ত্রিপুরাতে এই সিস্টেম ছিল যে 10 বছর পরে তাকে পরবর্তী গ্রেড স্কেলে, যেটা পরের যে স্কেল, সেটাকে উন্নীত করা হতো। এরপরে আবার 7 বছর পরে, মানে 17 বছর চাকরি জীবন, তারপরে আবার 8 বছর পরে, 25 বছর পরে তাকে 3টে বার এইভাবে আপডেট করা হতো, যাতে করে সে প্রমোশনের পরের স্কেলের সুবিধা পায়, কিন্তু সেটা গ্রেডেশনের সুবিধা পায়। আজকে কিন্তু এটা অনেক দিন ধরেই রাজ্যে নেই। আমরা এই সুযোগের জন্য আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি টাকা আজকে রাজ্যে আসছে না এবং রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। আমরা বলবো আগের মতন করে এসিপি চালু করা হোক, এই দাবিও আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা জানেন ফিফথ সেক্টরের একটা সমস্যা আছে। আমাদের এই সরকার আসার আগে বলেছিল যে আমরা আজকে সপ্তম বেতন কমিশন দেব। সেখানে এর আগের সরকার 2.25 দিয়েছিলেন, এই সরকার এসে 2.57 হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু ফিফথ সেক্টর 2.62%। এটা হচ্ছে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, এবং উপরের স্তরে যারা আছেন তাদের কোনো কোনো জায়গায় কোনো কোনো পোস্টে দেখা গেছে 2.72% এখানে কিন্তু ফিফথ সেক্টর তাদেরকে ইমপ্লয় করা হয়েছে। এটাও এবারে যেন ঘুচানো হয়, এই দাবিও আমরা এখান থেকে রাখছি। আপনারা এই যে সেন্ট্রাল পে স্কেল পরে যদি আমাদের রাজ্যে লাগু হয়, অনেকেই আমরা অবাক হই অনেক সময় যে অনেকেই বলেন যে শুধুমাত্র যে শিক্ষক কর্মচারীদের জন্যই সরকার, না, এরকম না। আজকে অর্থনৈতিকভাবে রাজ্যকে সমৃদ্ধশালী করতে গেলে রাজ্যের যে একটা বৃহৎ অংশের শিক্ষক কর্মচারী প্রায় 1,40,000, সেখানে পুলিশ থেকে শুরু করে রাজ্যের সমস্ত অংশ। হ্যালো, আসেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, আপনার লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার বক্তব্য রাখুন, টিভির সাউন্ড বন্ধ করুন। ভালোভাবে আসছে না। রাজ্যের সমস্ত অংশের যারা আছেন কর্মচারী, অশিক্ষক, শিক্ষক, প্রত্যেকেরই লাভবান হবেন। সঙ্গে এই টাকা যে সেন্ট্রাল থেকে আসবে, এই টাকা কিন্তু রাজ্যের বাজারে থাকবে। বাজার উন্নত হলে রাজ্যের সমস্ত সেকশনের মানুষ সেখানে নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং বাজার অর্থনীতির ক্ষেত্রে তার প্রভাব বিশাল আকারে পড়বে। এবং তার একটা বিরাট সুযোগ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহাজির কাছে আছে। কারণ আর 3 মাস পরেই, আপনারা জানেন, 2 মাস পরে, বিশেষ করে অক্টোবরের 31 তারিখের মধ্যেই ওনাকে কমিটেড করতে হবে আমি কর্মচারী শিক্ষকদের জন্য কি করতে চাই।
তারপরেই কিন্তু পে কমিশনের আন্ডারে চলে আসবে, 6 মাস বাকি থাকছে সেটা করতে হয়। তো আমি অনুরোধ করব, আমরা অনুরোধ করব রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার কাছে সুবর্ণ সুযোগ, আপনি আবারও ইতিহাস তৈরি করবেন এবং এই ইতিহাসের মাধ্যমে আপনার প্রমাণ করবেন আপনি একদিন এক কর্মচারী হিসেবে রাজ্যে ছিলেন। তাই কর্মচারীদের দীর্ঘদিনের এই বঞ্চনা, শিক্ষকদের বঞ্চনা অচিরেই যেন আপনি নিরসন করেন, তার দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা রাখছি। এবং আরেকটি কথা বলছি, এখানে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করব, বর্তমানে দীর্ঘদিন পরে পোস্ট গ্রাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টে নেওয়া হচ্ছে। সেখানে আমাদের যে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্টের বা অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখা যায় কোনো কোনো জায়গায় দেখা যায় 1 ইয়ার টেম্পোরারি পোস্ট, 1 ইয়ার টেম্পোরারি পোস্ট নিয়ে আজকে যারা বসবে টিজিটি পরীক্ষায় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে কি চাকরিটা 1 বছরের? তো আমি অনুরোধ করবো রাজ্যের শিক্ষা আধিকারিকদের যারা আছেন তাদেরকে এটা ক্লারিফাই করুন, যে আপনারা বিবৃতি দিন যে না, এটা এরকম একটা সিস্টেম চলে আসছে যে আমরা এরকম লিখি, এটা নিয়েও বিভ্রান্তি আছে। কারণ কিছু কিছু দেখা যায় অ্যাপয়েন্টমেন্টে লেখা 2 ইয়ার প্রভিশনাল পিরিয়ড, তো এটা একটা মানা যায়, কিন্তু হঠাৎ করে টেম্পোরারি পোস্ট এরকম ভাবে যদি আপনারা বিজ্ঞপ্তি দেন তাহলে একটা বিভ্রান্তি আমাদের রাজ্যে চলে, সেটাকে আপনারা নিরসন করবেন। এই দাবিও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাখছি। এবং বিশেষ করে আবারও বলবো যে বিভিন্ন ধরনের আমাদের দেখুন ট্যাট পরীক্ষা দিয়ে অনেকেই ওভারেজে আমরা কিন্তু অনেকেই এসেছিলাম একটা সুযোগ দেওয়াতে সুপ্রিম কোর্টের, কিন্তু এই সুযোগের ফলে আমাদের দেখা যাবে চাকরি জীবন খুব শর্ট। তাই আমরা আরও অনুরোধ করছি যাতে করে এই যে হেডমাস্টার হেডমিস্ট্রেসের প্রচুর সংকট রাজ্যে, একটা স্কুল লিডারশিপের বিরাট ভূমিকা, কারণ এইচএম হচ্ছে স্কুলের লিডার, তো উনি যদি মোটিভেটেড না হন তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভাবে। ভারতবর্ষের সরকার 2004 সালের পর থেকেই বিভিন্ন রাজ্যে পেনশন বন্ধ করে দিয়েছেন, মানে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে দিয়েছেন। তো ধারাবাহিকভাবে সেটা চলছে, বিভিন্ন রাজ্যে মানে এটাকে গ্রহণ করেছে। আমাদের রাজ্য সরকার 18 সালে ওল্ড পেনশন স্কিমটাকে বন্ধ করে নিউ পেনশন স্কিম চালু করেছিলেন। তো আমরা লক্ষ্য করেছি যে নিউ পেনশন স্কিম বা এখন ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটো নিয়েই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে যে আসলে কি আমাদের পেনশনটা সুরক্ষিত হবে না হবে না, আমরা কি চাকরি জীবনের শেষে আমাদের পেনশন সঠিকভাবে পাবো না। তো এই যে আনসার্টেনিটি, এটা দূর করতে পারে একমাত্র ওল্ড পেনশন স্কিম। তো আমরাও আমাদের সাংগঠনিকভাবে, আমরা যেহেতু একটা নূতন সংগঠন এবং সেখানে আমরাও দাবি করি রাজ্য সরকারের কাছে যারা নূতন চাকরিতে আসছেন তাদের ক্ষেত্রে ওল্ড পেনশন স্কিম ত্রিপুরাতে লাগু করা হোক। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এই দাবিও রাজ্য সরকারের প্রতি আমরা রাখছি। এখন পর্যন্ত দেখুন, এটা কিন্তু বাস্তব যে প্রথম দিন থেকে নিয়মিতকরণ করার জন্য আমাদের লড়াই চলছে, কিন্তু কোন দিন কোন সরকার করবে এটা আনসার্টেন, কিন্তু একদিন হবেই হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ শিক্ষায় এবং প্রযুক্তিতে দেশ দিকে দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জায়গায় শিক্ষকদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে 5 বছর বঞ্চিত রেখে, এবং 5 বছর শুধু বেতনে বঞ্চিত না, আপনারা জানেন 5 বছরে 5টা ইনক্রিমেন্ট, 3% ইনক্রিমেন্ট হলে 15% ইনক্রিমেন্ট, তাহলে তার জীবনে চাকরি জীবনের শেষে একটা ইউজিটি প্রাথমিক শিক্ষকের 1,11,00,000 টাকা ক্ষতি হবে আমাদের কাছে ক্যালকুলেশন করে আমরা অর্থ সচিবকে দিয়েছিলাম। এবং একজন জিটি টিচারের 1,33,00,000 টাকা ক্ষতি হচ্ছে চাকরি জীবনের শেষে, এবং টিজিটি টিচারের 1.5 কোটি টাকা ক্ষতি হবে। এই টাকা তো রাজ্যে আসছে। এই কথাটা যদি আমরা যদি বোঝাতে আজ পর্যন্ত ব্যর্থ হচ্ছি বলে আমরা মনে করছি, কারণ রাজ্যে শিক্ষিত ভদ্র মানুষ, বুদ্ধিজীবী অংশের মানুষ আপনারাও আছেন, তো কেন আমাদের এই বঞ্চনা? কারণ টিপিএসসির মাধ্যমে যে যোগ্যতা নিয়ে পরীক্ষা হয় সেখানে যদি এই নিরিখে আমাদেরকে টিআরবিটি বোর্ডেও আমাদের যোগ্যতা নির্ণয় পরীক্ষা হয়, এবং আমাদের সেক্ষেত্রে আসতে গেলে আমাদের 50% মার্কস একাডেমিক কেরিয়ারে নিতে হয়, প্রফেশনাল ডিগ্রি বিএড ডিএলএড থাকতে হয়, তারপরে পরীক্ষায় বসা। এবং যারা টেট 1 টেট 2 পরীক্ষা দিয়েছেন তারা জানেন কি ধরনের চাপ পরীক্ষা হয়, কতটা প্রিপারেশন নিতে হয়। তারপরে যদি শিক্ষকদের এইভাবে বঞ্চনা, অমানবিক, আমরা অন্যায় বলে মনে করছি। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের শিক্ষকদের বক্তব্য, তারা বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করেছেন, তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ আমরা শিক্ষক দিবস প্রত্যেক জায়গায় পালন করেছি, প্রত্যেক জায়গায় শিক্ষকদের অবদানের কথা বলছি, আজকের দিবসের ভাবনার কথা তুলে ধরেছি। এই অনুষ্ঠান একটু অন্যরকমভাবে শিক্ষকদের আর্থিক বিষয়টা উত্থাপন করলো। আপনারা প্রত্যেকে কথা বলছেন, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশা রইল। আজ এ পর্যন্তই।
নমস্কার, শুভরাত্রি।